পাকিস্তান সৌদি পারমাণবিক জোটে থাকছে বাংলাদেশ, ঘুম হারাম ভারত ও ইসরায়েলের। মুদ্রার ভয়াবহ পতনে ডলার উধাও, ধ্বংসের পথে অর্থনীতি। একইভাবে পাচার হলো পদ্মার ইলিশ কলকাতার বাজারে। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ যদি সৌদি আরব এবং পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা এবং সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে যোগ দেয়, তবে এটি মুসলিম বিশ্বের ইতিহাসে এক অনন্য পদক্ষেপ হবে। এটি শুধু কূটনৈতিক নয়, বরং সামরিক দৃষ্টিকোণ থেকেও একটি বিপ্লবাত্মক জোট গঠনের সম্ভাবনা তৈরি করবে। মুসলিম বিশ্বের একমাত্র ঘোষিত পারমাণবিক শক্তি পাকিস্তান এবং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী সৌদি আরব, এই দুই দেশের পাশে বাংলাদেশ অবস্থান নিলে তা হবে এক শক্তিশালী ইসলামী প্রতিরক্ষার বলয় সূচনা। এই বছর পাকিস্তান এবং সৌদি আরব একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলা হলে তা অন্য দেশের উপরও হামলা হিসেবে বিবেচিত হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছে, এই চুক্তির আওতায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সহজলভ্য হবে সৌদি আরবের জন্য। এই বক্তব্য নিশ্চিত করে যে ইসলামাবাদ কার্যত রিয়াদকে পারমাণবিক ছাতার নিচে এনে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইসরায়েলের জন্য একটি স্পষ্ট বার্তা। যদি বাংলাদেশ এই জোটে যোগ দেয়, তবে ভারত এবং ইসরায়েল দুটি পারমাণবিক শক্তিধর দেশকেই নতুন করে ভাবতে হবে তাদের কৌশলগত নিরাপত্তা নিয়ে। তিনটি মুসলিম দেশ পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশ একত্রিত হয়ে পারমাণবিক নিরাপত্তার চাদর তৈরি করলে সেটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। ভারতকে দুই ফ্রন্টে কৌশলগত চাপের মুখে পড়তে হবে, একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশের সম্ভাব্য পারমাণবিক ছায়া। এই জোট মুসলিম বিশ্বকে একটি পারমাণবিক ডিটারেন্স অথবা প্রতিরক্ষা ক্ষমতা প্রদান করতে পারে, যা এর আগে কেবল পশ্চিমা জোটভুক্ত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েল গোটা অঞ্চল জুড়ে হামলা শুরু করেছে, যার ফলে উপসাগরীয় অঞ্চলে নতুন করে নিরাপত্তা সংখ্যা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে এমন একটি পারমাণবিক প্রতিরক্ষা জোট মুসলিম দেশগুলোর জন্য আস্থা এবং নিরাপত্তার নতুন দিগন্ত খুলে দিতে পারে। বাংলাদেশ এই জোটে যোগ দিলে এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং কূটনৈতিক শক্তিরও প্রতীক হয়ে উঠবে। বাংলাদেশ একদিকে দক্ষিণ এশিয়ায় কৌশলগত অবস্থানে, অপরদিকে মুসলিম বিশ্বের অন্যতম জনবহুল দেশ। তাই এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি এটিকে একটি পরিপূর্ণ ইসলামী প্রতিরক্ষা জোটে রূপান্তরিত করতে পারে। এটি পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায়, সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে এবং বাংলাদেশকে উভয় অঞ্চলে একটি নতুন রাজনৈতিক এবং সামরিক উচ্চতায় নিয়ে যেতে পারে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে আর্থিকভাবে সহায়তা দিয়ে এসেছে, বিশেষ করে যখন পাকিস্তান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ছিল। একাধিক সূত্র মতে এই সম্পর্কের মূলে রয়েছে সৌদি আরবের ভবিষ্যৎ পারমাণবিক নিরাপত্তার পরিকল্পনা। যদি বাংলাদেশ এই ত্রিপাক্ষিক চুক্তিতে যুক্ত হয়, তবে একই ধরনের প্রযুক্তি বিনিময় এবং সহায়তার সুযোগ পাবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোলাখুলি বলেছেন, চুক্তিতে যোগদানের জন্য অন্যান্য মুসলিম দেশের জন্য দরজা খোলা রয়েছে। এর মানে এই চুক্তি ভবিষ্যতে একটি বৃহত্তর ইসলামী পারমাণবিক মৈত্রী জোট গঠনের ভিত্তি হতে পারে, যেখানে তুরস্ক, ইরান, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার মতো শক্তিধর দেশগুলোও অংশ নিতে পারে। বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিয়ে প্রাথমিক পথ প্রদর্শক হতে পারে। বাংলাদেশ যদি সৌদি পাকিস্তানের পারমাণবিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়, তবে তা শুধু তিনটি দেশের মধ্যে একতা নয়, বরং মুসলিম বিশ্বের ভেতরের একটি নতুন শক্তি ভারসাম্যের জন্ম দেবে। এই জোট ভারতের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলের একক পারমাণবিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। এতে করে মুসলিম বিশ্বের জন্য নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে ধারণাটি বাস্তব রূপ পাবে। পাকিস্তান বর্তমানে ভয়াবহ ডলার সংকটের মুখে পড়েছে, যার পেছনে রয়েছে দেশব্যাপী চলমান তীব্র বন্যার প্রভাব। এই সংকট শুধু অর্থনীতিকে বিপর্যস্ত করছে না, বরং বৈদেশিক লেনদেন এবং রুপির মানের উপর প্রভাবও ফেলছে মারাত্মকভাবে। বন্যার ফলে দেশজুড়ে সরবরাহ ব্যবস্থাও
বিঘ্নিত হচ্ছে। অনেক জায়গায় সড়ক এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ডলার পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি বৈদেশিক মুদ্রার লেনদেনে মারাত্মক প্রভাব ফেলছে। ডলারের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশ জুড়ে মজুদের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে রুপির মান আরও নিচে নেমে যেতে পারে। পাকিস্তানের বৃহত্তম বৈদেশিক মুদ্রা বিক্রেতা প্রতিষ্ঠান লিংক ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির নির্বাহী সালিম আমজাদ জানিয়েছেন, বর্তমানে অধিকাংশ ডলার বিক্রয় কেন্দ্রে কোনো ডলারই নেই। তিনি আরও জানান, বন্যায় তলিয়ে যাওয়ার কারণে বহু ব্যাংক এবং শাখা ডলার লেনদেন সাময়িকভাবে বন্ধ রেখেছে। ডলার সংকটের ফলে স্থানীয় মুদ্রা রুপির উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। গত 2 বছরে যেসব সেশনে রুপির মান ঊর্ধ্বমুখী ছিল, সেগুলো এখন হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, ডলার ঘাটতি অব্যাহত থাকলে রুপির পতন ঠেকানো কঠিন হয়ে যাবে। এর আগে পাকিস্তান সেনাবাহিনীর তদারকিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং বিভিন্ন আর্থিক পদক্ষেপের ফলে 2025 সালের জুলাই মাসে রুপির মান ডলারের বিপরীতে 1.2% বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করেছে। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডলার সংকটের কারণে অনেক ব্যবসায়ী এবং আমদানিকারক ডলার জমিয়ে রাখছে। এর ফলে বাজারে ডলার প্রবাহ আরও কমে যাচ্ছে এবং রুপির মান পড়ে যাচ্ছে। এতে পুরো আর্থিক ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বন্যায় শুধু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়নি, প্রাণহানিও ঘটেছে ব্যাপকভাবে। গত 2 মাসে বন্যায় কমপক্ষে 930 জন নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই মানবিক বিপর্যয় অর্থনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে। বাংলাদেশের পদ্মা নদীর বিখ্যাত রূপালী ইলিশ আবারও সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে ভারতের কলকাতায়। দুর্গাপূজার আগেই এই মাছ পৌঁছানোর খবরে কলকাতায় ব্যাপক উৎসাহ দেখা গেলেও বাংলাদেশের জনগণের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ এবং হতাশা। যে মাছ এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, তা কি কেবল প্রতিবেশী দেশের উৎসব পালনের জন্যই? শেখ হাসিনা সরকারের আমলে একাধিকবার ভারতে উপহার হিসেবে পদ্মার ইলিশ পাঠানোর নজির রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে দেশের মূল্যবান সম্পদ এভাবে বিলিয়ে দেওয়ার বিষয়টি বরাবর সমালোচিত হয়ে এসেছে। এবারও সেই একই পথে হেঁটে পুজোর আগে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো, যেন ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করল। বাংলাদেশের বাজারে ইলিশের সংকট এখন আর নতুন কিছু নয়। দাম ক্রমাগত বাড়ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই মাছ। অথচ সেই একই সময়ে ভারতে রপ্তানির জন্য বরাদ্দ দেওয়া হলো 1200 মেট্রিক টন ইলিশ। এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক, সেটাই এখন বড় প্রশ্ন। প্রথম চালানে ইতোমধ্যেই প্রায় 37 মেট্রিক টন ইলিশ পৌঁছে গেছে কলকাতায়। আগামী 5 অক্টোবরের মধ্যে বাকি মাছ সরবরাহ করার নির্দেশনা রয়েছে। এই অল্প সময়ের মধ্যে এত বিশাল পরিমাণ মাছ ধরা এবং পাঠানো মানে জেলেদের উপর বাড়তি চাপ, যার প্রভাব পড়বে প্রাকৃতিক পরিবেশ এবং মাছের প্রজনন মৌসুমেও। পাইকারি বাজারে পদ্মার ইলিশের দাম উঠেছে কেজি প্রতি 1400 থেকে 1600 টাকা। খুচরা বাজারে দাম আরও চড়া। এই দামে বাংলাদেশের সাধারণ মানুষ তো দূরের কথা, মধ্যবিত্ত আর এই মাছের দিকে ফিরেও তাকাতে পারছে না। অথচ ভারতের বাজারে উৎসবের রঙে ভাসছে পদ্মার ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, আগে থেকে অনুমতি দেওয়া হলে সরবরাহ ব্যবস্থায় চাপ কম পড়ত এবং দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত। এখন সবকিছু হচ্ছে তড়িঘড়ি করে, যার ফলে জেলেরা, ব্যবসায়ীরা এবং সাধারণ ক্রেতারা সবাই ক্ষতিগ্রস্ত। প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা ছাড়াই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন, পদ্মার ইলিশ কি এখন শুধু রপ্তানির পণ্য? উৎসবে ভারতীয়রা ইলিশ দিয়ে ভোজ করবে আর বাংলাদেশের মানুষ শুধু টিভিতে খবর দেখবে। এই বৈষম্যমূলক অবস্থান কি কোনোভাবেই গ্রহণযোগ্য? দেশের সম্পদ নিয়ে এভাবে রাজনীতি কি মেনে নেওয়া যায়? ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বন্ধুত্ব যদি হয় দেশের জনগণের অধিকার বিসর্জন দিয়ে, তবে তা কূটনীতি নয়, আত্মবিক্রয়। পদ্মার ইলিশ এখন হয়ে উঠেছে রাজনৈতিক অনুকম্পার প্রতীক। জাতীয় সম্পদের মর্যাদা যেন হারিয়ে ফেলেছে এই মাছ। পদ্মার ইলিশ এখন কলকাতার বাজারে, বাংলাদেশের বাজারে শুধু দাম আর অনুপস্থিতি। এই পরিস্থিতিতে উৎসবকার আর ক্ষোভকার তা আলাদা করে বোঝার দরকার নেই। সরকারের উচিত ছিল দেশের জনগণের প্রয়োজন মিটিয়ে তারপর রপ্তানির সিদ্ধান্ত নেওয়া, কিন্তু সে ভাবনা সম্ভবত গুরুত্ব পায়নি। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।